সংঘাত বন্ধে সম্মত ইসরায়েল হিজবুল্লাহ দাবি ট্রাম্পের। নেতানিয়াহুর সাথে উত্তপ্ত বাক্য বিনিময়। ইরানের সঙ্গেও চলছে আলোচনা। ইউক্রেনের বিভিন্ন শহরে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে 18। রোমানিয়ায় রুশ ড্রোনের আঘাতে জাতিসংঘে উত্তেজনা। যুদ্ধ বন্ধ না করে মধ্যস্থতাকারীরা নিরস্ত্রীকরণে জোর দিচ্ছে, বলছে হামাস। অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলের ওপর বিধি নিষেধ ফ্রান্সের। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে বড় অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা বন্ধে রাজি হয়েছে। এমনকি বৈরুতে নতুন করে সেনা না পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহর মার্কিন প্রস্তাব মেনে নেওয়ার খবরে তেহরানে সমাবেশ করেছে ইরানিরা। এদিকে বর্তমান পরিস্থিতিকে চরম উদ্বেগজনক বলে সতর্ক করেছে জাতিসংঘ। আবারও যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট জানান, তার সফল মধ্যস্থতায় সংঘাত বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক ফোন আলাপে এই সমঝোতা হয়। নেতানিয়াহু কথা দিয়েছেন, বৈরুতে আর কোনো ইসরায়েলি সেনা পাঠানো হবে না। পাশাপাশি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের থমকে থাকা আলোচনাও এখন দ্রুত গতিতে এগোচ্ছে। তবে এই সমঝোতার মধ্যেও কড়া শর্ত জুড়ে দিয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহ যদি তাদের আক্রমণ না থামায় তাহলে বৈরুতে আবারও জোরালো সামরিক অভিযান চালাবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে হিজবুল্লাহ। এমন আংশিক যুদ্ধবিরতির ঘোষণার পরপরই লেবাননের প্রতি সমর্থন জানিয়ে ইরানের রাজধানী তেহরানে আনন্দ সমাবেশ করেছে হাজারো মানুষ। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করেছে, সংঘাতের এই নতুন রূপ অত্যন্ত বিপজ্জনক এবং এটি পুরো অঞ্চলে নতুন করে চরম উদ্বেগজনক উত্তেজনা তৈরি করছে। নিবির আমিন, নিউজ 24। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলার জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের খবর প্রকাশ হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। দুই নেতার এই আলাপ অত্যন্ত উত্তপ্ত ছিল বলেও জানানো হয়। এ সময় নেতানিয়াহুর উপর নিজের রাগ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, তার হস্তক্ষেপে নেতানিয়াহুকে জেলে যেতে হয়নি। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে পাগল ও নিমক হারাম হিসেবেও অভিহিত করেন তিনি। এর আগে লেবাননে ইসরায়েলে হামলা বন্ধ না করলে আলোচনা প্রত্যাহারের হুমকি দেয় ইরান। এরপরই নেতানিয়াহুকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন জুড়ে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর চলা এই ভয়াবহ আগ্রাসনে রাজধানী কিভ, খার্কিভ ও দিনিপ্রস সহ একাধিক শহরে প্রাণহানি ও বহু হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে নেটো সদস্য রাষ্ট্র রোমানিয়ার একটি আবাসিক ভবনে রুশ ড্রোন আঘাত হানার পর সংঘাত ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রাতের নিস্তব্ধতা ভেঙে ইউক্রেনের বিভিন্ন শহরে বৃষ্টির মতো আছড়ে পড়ে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। দিনিপ্রো শহরে আবাসিক ভবনে এই হামলায় ঘটে বহু হতাহতের ঘটনা। বাদ যায়নি রাজধানী কিয়েভ এবং খার্কিভও। মুহুর্মুহ বিস্ফোরণে আতঙ্কিত হাজারো মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে পাতাল রেলের আশ্রয় কেন্দ্রে। একাধিক আবাসিক ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আরও মানুষের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধের এই উত্তাপ লেগেছে প্রতিবেশী ন্যাটো রাষ্ট্র রোমানিয়াতেও। লক্ষ্যভ্রষ্ট রুশ ড্রোনের আঘাতে সেখানে মা ও শিশু আহত হওয়ায় সংঘাত পুরো ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তীব্র ক্ষোভ জানিয়েছে দেশটি। নিবির আমিন, নিউজ 24। গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে তৈরি হয়েছে নতুন জটিলতা। হামাসের অভিযোগ, যুদ্ধবন্ধের বদলে মধ্যস্থতাকারীরা এখন তাদের নিরস্ত্রীকরণের উপরই বেশি জোর দিচ্ছে। অন্যদিকে প্যারিসে আন্তর্জাতিক অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলের ওপর নতুন বিধি নিষেধ আরোপ করেছে ফ্রান্স।
যুদ্ধ বিধ্বস্ত গাজায় চলমান সংকটের মধ্যে পরিস্থিতি আরো জটিল করে তোলার জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারী নিকোলাই ম্লাদেনভকে সরাসরি দুষছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাশেমের অভিযোগ, জাতিসংঘ সহ বিভিন্ন ফোরামে মনগড়া ও বাস্তবতা বর্জিত তথ্য দিয়ে হামাস বিরোধী অবস্থান নিচ্ছেন নাদেনভ। হামাসের কড়া হুঁশিয়ারি, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন না হলে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা হুমকিতে পড়বে। এদিকে মিশরে হামাসকে অস্ত্রহীন করার যে নতুন আলোচনার উদ্যোগ নিয়েছে মধ্যস্থতাকারীরা, তার সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। তাদের সাফ কথা, যে কোনো কিছুর আগে বাস্তবায়ন করতে হবে যুদ্ধবিরতি শর্ত। অন্যদিকে গাজা যুদ্ধ নিয়ে ইউরোপের সাথে ইসরায়েলের টানাপোড়েন এখনো আরো স্পষ্ট। ফ্রান্স জানিয়েছে প্যারিসে বৃহৎ প্রতিরক্ষা প্রদর্শনী ইউরো রোসাটরিতে এবার কেবল আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জামই দেখতে পারবে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো। ফরাসি এই সিদ্ধান্তকে রাজনৈতিক ও বাণিজ্যিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছে তেল আবিব। চন্দ্রা, নিউজ 24। ধ্বংসস্তূপ থেকে পাওয়া এক ফুটবল, তাই যেন এখন শিশুদের খেলার সঙ্গী। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার শিশুদের এই খেলার দৃশ্য শত কষ্টের মাঝেও বড়দের মুখে ফোটাচ্ছে ক্ষণিকের হাসি। গাজার শিশুদের চাওয়া আগের মতো স্বাভাবিক পরিবেশ, যেখানে তারা আবার খেলতে পারবে অনাবিল আনন্দে। যুদ্ধের বিভীষিকা, এরই মাঝে ধ্বংসস্তূপ থেকে মেলে এক চুপসে যাওয়া বল। কুড়িয়ে পাওয়া স্পঞ্জ আর পাথর ভরা হয় বলটার মধ্যে, বাইরে টেপ লাগিয়ে আবার হয়ে যায় খেলার উপযোগী। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার শিশুদের খেলার সঙ্গে এখন এই ফুটবল। গাজায় অবিরাম হামলায় ধ্বংস হয়ে গেছে স্কুল, পার্ক, বাড়িঘর, খেলার মাঠ। যুদ্ধের আতঙ্ক যেখানে গ্রাস করে নিয়েছে আনন্দ, সামান্য ফুটবল নিয়ে খেলাও এখন যেন এখানে বিলাসিতা। তাঁবুর বাইরে ছোট্ট জায়গা, তারই মাঝে ফুটবল নিয়ে দৌড়ে বেড়ানো। ধ্বংসস্তূপের মাঝে এই এক টুকরো আনন্দই যেন অনেক। তবে আগের স্বাভাবিক সময়ের কথা মনে পড়ে যায় বারবার। যদি ইসরায়েলিরা গাজায় খেলনা আনতে দিত, আমাদের বাড়িটা আগের মতো হয়ে যেত। যদি সবকিছু আগের মতো হয়ে যেত, আমরা ভয় না পেয়ে নিরাপদে খেলতে পারতাম। শিশুদের হাসি মুখ দেখে অভিভাবকেরাও যেন কিছুক্ষণের জন্য ভুলে থাকার চেষ্টা করেন ধ্বংসযজ্ঞের কথা। খেলনার অভাবে শিশুরা ধ্বংসস্তূপকেই বানিয়ে নিয়েছে খেলার উপকরণ। তাদের খেলার জন্য কোনো নিরাপদ জায়গাও নেই। এটা আমাদের আজকের বাস্তবতা। গাজাবাসীর একটাই চাওয়া, যুদ্ধ থামুক, ফিরে আসুক স্বাভাবিক জীবন, শিশুরা ফিরে পাক নিরাপদ শৈশবের আনন্দ। চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের আইভা অঙ্গরাজ্যে পারিবারিক বিবাদের জেরে এলোপাতাড়ি গুলিতে সন্দেহভাজন হামলাকারী সহ 7 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে মাস্কাটিন শহরের 2টি বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিক তদন্তে জানা যায় 52 বছর বয়সী রায়ান উইলিস ম্যাকফারল্যান্ড তার পরিবারের 6 সদস্যকে হত্যার পর নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেন। প্রথমে একটি বাড়ি থেকে 4 জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আরও 2 স্থান থেকে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। আর একটি সেতুর কাছে পাওয়া যায় হামলাকারী রায়ানের নিথর দেহ। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ। বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হওয়ার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা দিয়েছে। নির্বাচিত বেশ কিছু বিধায়ক দল থেকে বেরিয়ে নতুন তৃণমূল গঠনের ডাক দিয়েছেন। সোমবার দুপুরে দল থেকে বহিষ্কার হওয়া ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হচ্ছে নয়া তৃণমূল কংগ্রেস। এই নয়া তৃণমূল শিবিরে রয়েছেন কমপক্ষে 50 জন তৃণমূল বিধায়ক। সংবাদ মাধ্যমের খবর বলছে, বিধানসভা নির্বাচনে দলের শোচনীয় হারের পর তৃণমূলের ভেতর নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ছিল। তবে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সাম্প্রতিক দ্বন্দ্বের শুরু। আশঙ্কাজনক হারে কমছে জাপানের জনসংখ্যা। দেশটির আদমশুমারিতে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র। গেল 5 বছরে প্রায় 31 লাখ মানুষ কমেছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জনসংখ্যা হ্রাসের রেকর্ড। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রোবোটিক্স ও বিদেশি কর্মীদের উপর নির্ভরশীলতা বাড়াতে বাধ্য হচ্ছে সরকার।
জাপানে জনসংখ্যা কমার চিত্র নতুন নয়। 2008 সালের পর থেকেই ধারাবাহিকভাবে কমছে দেশটির জনসংখ্যা। তবে 2015 সালের আদমশুমারির পর ভালোভাবে স্পষ্ট হয় এই বিষয়টি, যা এবার ছাড়িয়েছে আগের সব রেকর্ড। প্রায় 31 লাখ মানুষ কমে দেশটির বর্তমান জনসংখ্যা 12,49,524 জন। 1920 সাল থেকে 2025 সাল, এই 125 বছরে জনসংখ্যার এত বড় ধস আর কখনো দেখা যায়নি। দেশটিতে উল্লেখযোগ্য হারে কমছে নবজাতক ও তরুণদের সংখ্যা, ফলে প্রায় 60% নিচে নেমে এসেছে কর্মক্ষম জনসংখ্যা। স্পষ্ট হচ্ছে শ্রমিক সংকট। এছাড়া উৎপাদনশীলতা কমে যাওয়ায় সংকুচিত হচ্ছে জাপানের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোবোটিক্স ও বিদেশি কর্মীদের উপর নির্ভরশীলতা বাড়াতে বাধ্য হচ্ছে সরকার। তবে পরিবারের সংখ্যায় দেখা গেছে ভিন্ন চিত্র। বর্তমানে জাপানে মোট পরিবারের সংখ্যা 5,71,24,507টি। এটি আগের শুমারির তুলনায় প্রায় 12,94,000 বেশি। চৈতি রয়, নিউজ 24। শুধু খাবার নয়, কাতালান সংস্কৃতি আর পারিবারিক বন্ধনের এক অনন্য মিলন মেলা হয়ে উঠেছে স্পেনের লেইডা লা আপলেক উৎসব। 4 দশকের যাত্রায় ছোট আয়োজন থেকে বিশ্বের সবচেয়ে বড় শামুক খাওয়ার উৎসবে পরিণত হয়েছে এই আয়োজন। এবারের আসরে ভেঙেছে অংশগ্রহণ ও ভোজন, দুই ক্ষেত্রেই নতুন রেকর্ড। ধোয়া ওঠা বারবিকিউ, বিশাল কড়াই আর হাজারো শামুকের পদ। স্পেনের লেইদা শহর যেন 3 দিনের জন্য পরিণত হয়েছে এক বিশাল খোলা রেস্তোরাঁয়। বিশ্বের বৃহত্তম শামুক খাওয়ার উৎসব লা আপলেকে যোগ দিতে ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা। শামুকের রান্না হলো আমাদের সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার, এটি আমার খুবই প্রিয়। শামুক খাওয়ার উৎসবটি শুধু রসনা বিলাসের মাধ্যম নয়, স্থানীয়দের কাছে একটি আবেগের নাম। কাতালান সংস্কৃতির অন্যতম পরিচয় বহনকারী এই উৎসবে 124টি দল অংশ নেয়। উৎসব জুড়ে চলে খাবার, সঙ্গীত আর মিলন মেলার উচ্ছ্বাস। 11 বছর ধরে আমি লন্ডনে বসবাস করছি। বছরের দুটো সময় আমি স্পেনে ফিরে আসি, একটি বড়দিন আর অন্যটি এই শামুকের উৎসব। 1980 সালে মাত্র 300 মানুষকে নিয়ে যাত্রা শুরু হয় লা আপলেকের। প্রতি বছর বাড়ছে এর পরিধি। 4 দশকেরও বেশি সময়ে এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক আকর্ষণে। এবার 3 দিনে অংশগ্রহণকারীরা খেয়েছেন প্রায় 14,000 কেজি শামুক, যা ভেঙেছে অতীতের সব রেকর্ড। রনি আহমেদ, নিউজ 24। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও অস্থিরতার শঙ্কা ছাপিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উপর ভর করে ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার শেয়ার বাজার। তবে মূল্যস্ফীতির কারণে বড় পতন হয়েছে দক্ষিণ কোরিয়ার বাজারে। এদিকে এআই ডেভেলপার অ্যানথ্রপিক আইপিও ছাড়ার ঘোষণা দেয় প্রযুক্তি খাতে চাঙা ভাব ফিরেছে। ধারণা করা হচ্ছে কোম্পানিটির বাজার মূল্য $1 লাখ কোটি ছাড়াতে পারে। অন্যদিকে এআই খাতে ব্যবসার পরিধি বাড়াতে $8,000 কোটি তহবিল সংগ্রহ করছে অ্যালফাবেট। পাশাপাশি লেবাননে আংশিক যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামান্য কমেছে। তবে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় এখনও সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।